ভারতের স্বাধীনতার ইতিহাসে দুজন মানুষকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন, বিতর্ক আর রহস্য, একজন মহাত্মা গান্ধী আর একজন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু আজ আমরা যে প্রশ্নটা তুলতে যাচ্ছি সেটি শোনার পর তুমি নিজেও থমকে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কি সত্যিই একজন মহান বিপ্লবী, নাকি এক শক্তিশালী ডিক্টেটর হওয়ার পথে হাঁটছিলেন? ইতিহাস কি আমাদের সবটা বলেছে, নাকি অনেক কিছুই গোপন করা হয়েছে? আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের এমন ডকুমেন্টেড ফ্যাক্টে যা তোমার নেতাজিকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা বিচার করব বোস রিভলিউশনারি অর ডিক্টেটর, এবং সিদ্ধান্তটা শেষ পর্যন্ত তোমাকেই নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। বোসের জন্ম 1897 সালে উড়িষ্যার কটকে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় এক ব্রিটিশ অধ্যাপকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বোস। এটাই তার প্রথম প্রকাশ্য বিদ্রোহ। পড়া শেষ করে তিনি আইসিএস পরীক্ষায় বসেন। আইসিএস পরীক্ষায় পাস করেও ব্রিটিশ সরকারের চাকরি করবেন না জানিয়ে দেন বোস। আর এখানেই তার আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড প্রকাশ পায়। এরপর তিনি কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পরই বোঝা গেল বোস ছিলেন একজন নো কম্প্রোমাইজিং লিডার, যেখানে গান্ধী ছিলেন নেগোসিয়েশন বেসড লিডার। কিন্তু আনকম্প্রোমাইজিং মানেই কি ডিক্টেটর, নাকি সেটাই তাকে বিপ্লবী করেছে? 1938 সালে কংগ্রেসের হরিপুরা সেশনে বোস কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হলেন। তিনি পরিকল্পনা করেন এক শক্তিশালী শিল্পনীতি, কেন্দ্রিক ক্ষমতা এবং সামরিক প্রস্তুতি। এই জায়গা থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, বোস কি গণতন্ত্রের ভেতরে থেকে একজন সেন্ট্রালাইজড পাওয়ার লিডার হয়ে উঠছিলেন? 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে বোস দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত হন। কিন্তু গান্ধী চেয়েছিলেন পট্টাভি সীতারামাইয়া জিতুক, কিন্তু বোস ল্যান্ডস্লাইডে জিতে যান। দ্বিতীয়বার সভাপতি পদে নিযুক্ত হয়ে বোস বলেছিলেন, গান্ধীজি আমার নৈতিক প্রতিদ্বন্দ্বী। ফলে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার বিপক্ষে যায়। বোস অভিযোগ করেন কংগ্রেস পার্টি চলছে এক ব্যক্তির ইচ্ছে অনুযায়ী। তিনি কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করেন এবং নতুন দল গঠন করেন ফরওয়ার্ড ব্লক নামে। কংগ্রেসের ভেতর বোসের বার্তা ছিল স্ট্রং সেন্ট্রালাইজ অথরিটি ছাড়া স্বাধীনতা অসম্ভব। এটাই কি ছিল শক্তিশালী নেতৃত্ব, নাকি অথরিটেটিভ প্রবৃত্তি? এরপর ঘটে যায় অনেক কিছুই। তিনি হয়ে ওঠেন ব্রিটিশদের চক্ষুশূল। তাকে গৃহবন্দী করে রাখা হয়। তারপর ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে পালিয়ে জার্মানি পৌঁছে যাওয়া, সেখানে জার্মানির নাজি সরকারের সাহায্য চাওয়া, হিটলারের সঙ্গে আলোচনা, হিটলার এর ইন্ডিয়ান রেস নিয়ে মন্তব্যে বোসের ক্ষুব্ধ হওয়া, সবকিছুই ঘটে। কিন্তু তবুও তিনি সাহায্য চাইতে বাধ্য হন। অনেকেই বলেন, একজন প্রকৃত গণতান্ত্রিক নেতা কি হিটলারের কাছে সাহায্য চাইতে যায়, নাকি বোস জানতেন শত্রুর শত্রুই বন্ধু? এরপর জাপানের সাহায্যে ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পুনর্গঠন করেন। বোস এর কমান্ড স্ট্রাকচার ছিল কড়া, স্ট্রিক্ট ডিসিপ্লিন, সেন্ট্রাল কমান্ড, নো ডিসেন্ট পলিসি। অনেক ইতিহাসবিদ বলেন এ ছিল সামরিক শাসকের মতো আচরণ। কিন্তু সমর্থকদের যুক্তি, যুদ্ধক্ষেত্রে সামরিক কঠোরতা ডিক্টেটর নয়, প্রয়োজনীয়তা। বোসের বিশেষ রাজনৈতিক দর্শন হলো, না তিনি ক্যাপিটালিস্ট ছিলেন আর না কমিউনিস্ট। তিনি বিশ্বাস করতেন সাম্যবাদে, স্ট্রং সেন্ট্রাল অথরিটিতে আর ওয়ান লিডার ওয়ান মিশন মডেলে। অনেকে বলেন এটা ছিল বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ এর কাছাকাছি। কিন্তু আরও বড় সত্য হলো, তিনি স্টেট অ্যাবভ ইন্ডিভিজুয়াল ধারণায় বিশ্বাস করতেন, যা গণতন্ত্রের নিচে নয় বরং অথরিটেরিয়ান মডেল এর দিকে ঝুঁকে। তবুও লাখ লাখ লোক নেতাজিকে ভালোবাসতেন। কেন? কারণ তার লক্ষ্য ছিল স্পষ্ট। স্বাধীনতা তার কাছে শুধু স্বপ্ন নয়, ছিল যুদ্ধক্ষেত্রে অর্জনযোগ্য সত্য। নেতাজি যখন ভাষণ দিতেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, লোকেরা শপথ করত। তিনি ক্ষমতার জন্য নয়, দেশের জন্য লড়েছিলেন। সৈন্যদের সঙ্গে মাটি খুঁড়ে কাজ করতেন, রোজ তাদের খাবার, জুতো, ইউনিফর্ম দেখতেন। তাই তো লোকে তাকে ভালোবাসত। 1945-এর তাইওয়ান প্লেন ক্রাশ এখনও বিতর্কিত। বহু গোয়েন্দা রিপোর্টে দাবি বোস হয়তো বেঁচে ছিলেন। কিছু রিপোর্ট ছিল ইউএসএসআর সংযোগ নিয়ে।
একজন প্রকৃত ডিক্টেটর এর পতন কখনো রহস্যে ঢাকা থাকে না, কিন্তু বোসের ক্ষেত্রে রহস্যই তাকে আরও লিজেন্ড করেছে। তথ্য বলছে সুভাষচন্দ্র বোস ছিলেন আনকম্প্রোমাইজিং, কমান্ডিং এবং সেন্ট্রালাইজড অথরিটিতে বিশ্বাসী। তিনি হিটলার ও তোজো এর মতো স্বৈরশাসকদের কাছে সাহায্য চাইতে দ্বিধা করেননি। আইএনএ পরিচালনার জন্য তিনি করেছিলেন কঠোর নিয়ম এবং এক নেতার শাসন ব্যবস্থা। কিন্তু সত্যটাও হলো তিনি ক্ষমতার জন্য নয়, স্বাধীনতার জন্য অথরিটেরিয়ান স্টাইল লিডারশিপ ব্যবহার করেছিলেন। শেষ প্রশ্নটা তোমাদের জন্য, একজন নেতা যদি দেশের স্বাধীনতার জন্য শক্তিশালী কঠোর সেন্ট্রালাইজ নেতৃত্ব বেছে নেয়, তাহলে তিনি কি ডিক্টেটর, নাকি যুগের প্রয়োজন অনুযায়ী জন্মানো এক অদম্য রিভলিউশনারি? কমেন্টে লিখে জানাও তোমার দৃষ্টিতে বোসকে রিভলিউশনারি, ডিক্টেটর নাকি দুটোরই এক ব্যতিক্রমী মিশ্রণ।